আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের ষষ্ঠ অভিজ্ঞতা অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে। শিক্ষার্থীরা, এই অভিজ্ঞতায় ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে এই স্থানাঙ্ক জ্যামিতি এই শব্দটা কি বা এর মিনিংটা কি। আমরা যদি একটু দেখি এই স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে, আবার এটা জানার জন্য আমাকে অক্ষ সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে, অর্থাৎ কোনটা এক্স অক্ষ, কোনটা ওয়াই অক্ষ বা কোনটা মূল বিন্দু সে সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকতে হবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, তোমরা একটু দেখো, ভূমির সমান্তরাল যে সরল রেখাটি থাকে এটিকে বলা হয় এক্স অক্ষ। তোমরা জানো এটা একটা প্লেন বা ভূমি, এটার সাথে যে সমান্তরাল রেখাটি থাকবে এটাকে আমরা এক্স অক্ষ বলবো। এবার এই যে এক্স অক্ষ যেটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটার সাথে উলম্ব বরাবর অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর যে অক্ষটি থাকবে এটাকে বলা হবে ওয়াই অক্ষ। আমি আবারও বলছি, ভূমির সমান্তরাল রেখাটিকে বলা হবে এক্স অক্ষ, যেমন এটি। আবার এই এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি বরাবর বা উলম্ব বরাবর যেই রেখাটি থাকবে এটাকে বলা হবে ওয়াই অক্ষ। আর এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেই বিন্দুতে ছেদ করছে, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি একটা বিন্দুতে ছেদ করেছে, এটাকে বলা হবে মূল বিন্দু। বিষয়টা আমরা এখানে লিখে ফেলেছি অলরেডি। ভূমির সমান্তরাল সরল রেখাকে এক্স অক্ষ বলা হয় এবং এই এক্স অক্ষের সাথে উলম্ব বরাবর যে রেখাটি থাকবে এটিকে ওয়াই অক্ষ বলা হয়। আর এদের ছেদবিন্দুকে বলা হয় মূল বিন্দু। আর মূল বিন্দুর স্থানাঙ্ক একটু কষ্ট করে মনে রাখবা, আমরা একটু পর তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে স্থানাঙ্ক জিনিসটা কাজ করে। এবার আমরা চিত্রের মাধ্যমে যদি একটু দেখি, তাহলে এখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ দুইটা অক্ষ। একটা হচ্ছে রেড কালারের, যেটা হচ্ছে ভূমির সমান্তরাল, এটিকে আমরা এক্স অক্ষ বলবো। আর এই রেড কালারের যে অক্ষটি রয়েছে এটার সাথে নীল কালারের যে অক্ষটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এটাকে আমরা ওয়াই অক্ষ বলবো। এই লাল কালারের রেখাটির সাথে নীল কালারের রেখাটি যে বিন্দুতে ছেদ করেছে এটাকে আমরা মূল বিন্দু বা অরিজিন ও বলে সম্বোধন করব, অর্থাৎ ছেদবিন্দুটাকে। তাহলে তোমরা অলরেডি অক্ষ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছো এবং মূল বিন্দু সম্পর্কেও একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো। এবার আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানতে পারবো। এখন দেখো শিক্ষার্থীরা, স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি এই জিনিসটা কি। আমরা একটু আগে যে বলেছি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে এটাকে আমরা মূল বিন্দু ধরবো। এবার এই মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি ভুজ এবং কুটির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ওইটার গাণিতিক প্রসেসটাকেই বলা হবে বা গাণিতিক পদ্ধতিটাকেই বলা হবে স্থানাঙ্ক জ্যামিতি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তাহলে আমি বিষয়টা আরেকবার ক্লিয়ার করছি, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে ছেদবিন্দু যেটাকে আমরা মূল বিন্দু বলি, ওই মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান যদি আমরা ভুজ এবং কুটির মাধ্যমে বের করতে চাই, তার গাণিতিক প্রকাশটিকে বলা হবে স্থানাঙ্ক জ্যামিতি। এখন প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা, এই ভুজ এবং কুটি এই শব্দগুলোর মিনটা কি বা এই জিনিসগুলো আবার কোথা থেকে আসলো। এখন তোমাকে আবার একটু ব্যাক যেতে হবে। দেখো শিক্ষার্থীরা, এই যে লেখচিত্র বা গ্রাফ, এটার মধ্যে আমি একটা বিন্দু স্থাপন করছি, আমার ইচ্ছে মতো আমি একটা বিন্দু নিচ্ছি। যেমন এই যে বিন্দুটি, এই বিন্দুটিকে মনে করো আমি এ কল্পনা করলাম। এই এ বিন্দুটি ওয়াই অক্ষ বলতে এই যে নীল কালারের যে অক্ষটি রয়েছে, এই নীল কালারের অক্ষ থেকে কত দূরে এক্স্যাক্টলি। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে আমরা এটা যদি মেপে দেখি, এখানে আমরা টোটাল 1 2 3 4 একক বা 4 ঘর পাচ্ছি। আমি একক ধরলাম বা তুমি চাইলে ঘরও ধরতে পারো। যেহেতু এ বিন্দুটি ওয়াই অক্ষ থেকে 4 একক দূরে, এটিকে বলা হবে তার ভুজ। এবার ভুজের সংজ্ঞার মধ্যে আসো। এখানেই বলা হয়েছে, দেখো, কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্ব বা সোজাসুজি দূরত্ব এটাকে বলা হবে তার ভুজ। এবার যদি আমরা কুটির মধ্যে যাই, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আমরা শুরুতে ওয়াই অক্ষ থেকে যদি ভুজ পেয়ে থাকি তাহলে অবভিয়াসলি আমরা এক্স অক্ষ থেকে কুটিকে আমরা পাবো। এবার তোমরা এই এ বিন্দুর অবস্থানটা যদি এক্স অক্ষ থেকে চিন্তা করো, তাহলে দেখো তো ঠিক কতটুকু দূরে রয়েছে। সো আমরা এটা ক্যালকুলেশন করে দেখলাম 1 2 3 বা 3 একক দূরে। তাহলে এই এ বিন্দুটি যেহেতু এক্স অক্ষ থেকে সোজা বা লম্ব বরাবর 3 একক দূরে, এটিকে আমরা বলবো কুটি। তাহলে তোমরা এখন জিনিসটা দেখো, কোন বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই অক্ষ হতে বিন্দুটির
লম্ব দূরত্বটিকে বলা হবে ভুজ। একইভাবে, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করি। একইভাবে এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্বকে বলা হবে কোটি। তাহলে তোমরা অলরেডি বুঝতে পেরেছো, ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্বকে বলা হবে ভুজ, আর এক্স অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্বকে বলা হবে কোটি। তাহলে ভুজ এবং কোটি সম্পর্কে একটা আইডিয়া তোমরা পেয়ে গেছো, এবং এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে তোমাদের ধারণাটাও অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। এবার এই যে ফরাসি বিজ্ঞানী বা দার্শনিক যাই বলো না কেন, বিজ্ঞানী রেনে দেকার্ত, ইনি সর্বপ্রথম এই স্থানাঙ্ক জ্যামিতিটা মূলত আবিষ্কার করেন বা সূচনা করেন। এটাই ছিল মূলত স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আমাদের একটি আইডিয়া। এরপর আমাদের যে বিষয়টি জানতে হবে শিক্ষার্থীরা, সেটি হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক বা কার্তেসিয়ান কোঅর্ডিনেট। এই জিনিসটা কি? দেখো, আমরা কিন্তু অলরেডি আগে থেকে জানি ভূসমান্তরাল রেখাটিকে এক্স অক্ষ এবং এক্স অক্ষের সাথে লম্ব বরাবর যে রেখাটি থাকে এটিকে বলা হবে ওয়াই অক্ষ, এবং তাদের ছেদবিন্দুকে বলা হবে মূল বিন্দু, সেটা আমরা আগে থেকেই জানি। এবং পুরো বিন্দুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই অক্ষ হতে বিন্দুটির লম্ব দূরত্বকে ভুজ এবং এক্স অক্ষ হতে লম্ব দূরত্বকে কোটি বলা হয়, সেটা ইতিমধ্যে আমরা অলরেডি একটা আইডিয়া পেয়ে গেছি। এবার এই ভুজ এবং কোটিটাকে যদি আমি ব্র্যাকেটের মাধ্যমে পরপর কমা দিয়ে লিখি, তাহলে এটাকেই আমরা কার্তেসীয় স্থানাঙ্ক বলতে পারি। যেমন আমরা একটু আগে ঠিক এই জায়গায় তোমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে আমরা ভুজের মান পেয়েছি 4 একক আর কোটির মান পেয়েছি কত? 3 একক। এবার এই যে ভুজের মান এবং কোটির মান, এটাকে যদি আমি এখন লিখি, তাহলে ভুজের মান হচ্ছে 4 আর কোটির মান হচ্ছে 3, এবং এটাকে ব্র্যাকেট দিয়ে লিখা, এটাই হচ্ছে মূলত কার্তেসীয় স্থানাঙ্ক। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। বা এখান থেকে তোমরা দেখতে পারো, এখানে ভুজের মান হচ্ছে 3 আর কোটির মান হচ্ছে 4। সো এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 3 সরি পি অফ 3 4। ও, এটা তো এ বিন্দু ছিল, সো আমরা এই জায়গায় এ বিন্দু দিয়ে দিলাম। এটাকে বলা হবে কার্তেসীয় স্থানাঙ্ক। এর পরবর্তীতে আমাদের আরেকটা টপিক সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে শিক্ষার্থীরা, সেটা হচ্ছে এই যে চতুর্ভাগ। সাধারণত তোমরা এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটি তল। এই তলটিকে যদি স্যার আমি এই যে লম্ব বরাবর এবং প্রস্থ বরাবর দুইবার কর্তন করি, তাহলে টোটাল এখানে 4টা সমতল তৈরি হয়েছে। এই যে 4টা সমতল তৈরি হয়েছে, এই তলগুলাকে আমাদের এখন নামকরণ করতে হবে। এগুলাকে আমরা চতুর্ভাগ বলবো। কিভাবে? এখানে তোমাকে চিন্তা করতে হবে, সাধারণত ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে শিক্ষার্থীরা? ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে আমাদের চিন্তা করতে হবে। নর্মালি একটা ঘড়ির কাঁটা এই দিক বরাবর ঘুরে, যেটাকে আমরা ক্লকওয়াইজ বলে থাকি। আর এখানে আমাদের চিন্তা করতে হবে সেটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিক। এই দিক বরাবর আমাদের কি করতে হবে? চিন্তা করতে হবে। সেই অনুযায়ী এটাকে বলা হবে প্রথম চতুর্ভাগ, আর এটাকে বলা হবে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলা হবে তৃতীয় চতুর্ভাগ, এবং সর্বশেষ এটাকে বলা হবে চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখন আমরা দেখব এই চতুর্ভাগগুলোর ক্ষেত্রে ভুজ এবং কোটি বলো বা এক্স এবং ওয়াই এর মান বলো, আমরা যে একটু আগে ভুজ এবং কোটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি, যেটাকে তুমি চাইলে বলতে পারো এটা হচ্ছে মূলত এক্স এর মান, যেটাকে আমরা ভুজ বলি, আর এটা হচ্ছে ওয়াই এর মান। এখন এই ভুজ কোটি বলো বা এক্স এবং ওয়াই এর মান বলো, এই মানগুলা কোন চতুর্ভাগে পজিটিভ কোন চতুর্ভাগে নেগেটিভ, সেটা এখন আমরা জানবো। তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে প্রথম চতুর্ভাগ, এই প্রথম চতুর্ভাগে ভুজ এবং কোটি দুইটাই পজিটিভ। আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এখানে ভুজটা হচ্ছে নেগেটিভ আর কোটিটা হচ্ছে পজিটিভ। একইভাবে 3 নাম্বার চতুর্ভাগ, যেখানে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, আর 4 নাম্বার চতুর্ভাগে ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ। এখন কিভাবে এই জিনিসটা কাজ করছে সেটা আমরা এখন দেখব। ফার্স্ট অফ অল, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, মনে করো এটা হচ্ছে একটা মূল বিন্দু। এখন এই মূল বিন্দুর সাপেক্ষে শিক্ষার্থীরা আমার যে এক্স অক্ষ, এই পুরোটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে? এই এক্স অক্ষের মধ্যে আমার ডান সাইডটা হচ্ছে পজিটিভ আর বাম সাইডটা হচ্ছে নেগেটিভ। আরেকটু যদি আমি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে শিক্ষার্থীরা এক্স প্রাইম যেদিকে থাকবে বা প্রাইম যেদিকে থাকবে, সেটা যে প্রাইমই হোক না কেন, সেই দিকটা হচ্ছে নেগেটিভ। তাহলে তোমরা মূল বিন্দু থেকে যদি ডান দিকে অগ্রসর হও, সেটা হচ্ছে এক্স এর ধনাত্মক, আর বাম দিকে অগ্রসর হলে সেটা হচ্ছে এক্স এর ঋণাত্মক। একইভাবে শিক্ষার্থীরা আমি যদি আবার দাঁড়াই, দাঁড়ানোর পর এই যে আমার শোল্ডার বরাবর এটা যদি শিক্ষার্থীরা মূল বিন্দু হয়, তাহলে দেখো এই মূল বিন্দুর উপরের একটা অংশ আবার নিচের একটা অংশ, এই উপরের অংশটা হচ্ছে ধনাত্মক, যেটাকে আমরা ওয়াই অক্ষ বলি, আর নিচের অংশটা হচ্ছে ঋণাত্মক। আরেকটু সহজভাবে বললে সেটা হচ্ছে প্রাইম যেদিকে থাকবে সেদিকে ঋণাত্মক, সেটা যেই প্রাইমই হোক না কেন, হোক না সেটা এক্স প্রাইম, হোক না সেটা ওয়াই প্রাইম। তাহলে আমরা মূল বিন্দু থেকে ডান দিকে গেলে সেটা হচ্ছে পজিটিভ, আর মূল বিন্দু থেকে বাম দিকে গেলে সেটা হচ্ছে নেগেটিভ।
একইভাবে মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে সেটা পজিটিভ, আর নিচের দিকে গেলে সেটা হচ্ছে নেগেটিভ। এরই প্রেক্ষিতে আমরা প্রথম চতুর্ভাগে বুঝ কোটি পজিটিভ পেয়েছি, দুইটাই পজিটিভ পেয়েছি। এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এখানে দুইটাই নেগেটিভ, আর এখানে হচ্ছে পজিটিভ নেগেটিভ। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখব বিন্দুর অবস্থান নির্ণয়, কিভাবে আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারি সেটা আমরা অলরেডি এখানে একটা স্থানাঙ্কের মাধ্যমে বুঝতে পেরেছি, বা আমরা চাইলে অন্যভাবে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব যে গ্রাফের মাধ্যমে। দেখো সেক্ষেত্রে আমি জাস্ট এখানে একটা বিন্দু স্থাপন করলাম। এই যে বিন্দুটা, এই বিন্দুটার ক্ষেত্রে মনে করো শিক্ষার্থীরা আমার ভুজ এবং কুটির মানটা কত হবে। আমি এই জায়গায় একটা বিন্দু নিলাম, তাহলে ভুজ এবং কুটি নির্ণয় করতে হলে আমি এটাকে এটাকে আমি মনে করো ই বিন্দু নিলাম। এই বিন্দুটি নির্ণয় করতে হলে যেহেতু আমি এটার ভুজ বের করব, তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে এই বিন্দুটি ওয়াই অক্ষ হতে সোজা কত দূরে। আমি দেখতে পাচ্ছি ক্যালকুলেশন করে 1 2 3 4 5 6 একক দূরে। তাহলে আমরা কিন্তু তার ভুজের মানটা কিন্তু পেয়ে গেলাম। ওকে, আচ্ছা এখানে জায়গা নেই, আমি ঠিক এই জায়গায় লিখলাম। তাহলে ই বিন্দুর ক্ষেত্রে আমরা লিখলাম এটা হচ্ছে তার ভুজ। এবার দেখব এই ই বিন্দুটি এক্স অক্ষ হতে সোজা কত দূরে, যেটাকে বলা হবে তার কোটির মান। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 একক দূরে। তাহলে এই যে 6 এটাই হচ্ছে মূলত তার ভুজ এবং কোটির মান, এবং এটাই হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই ই বিন্দুটা এক্স অক্ষ হতে 6 একক দূরে, একইভাবে ওয়াই অক্ষ হতেও 6 একক দূরে। সো আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এখন যদি বুঝতে পেরে থাকো তাহলে এখন আমরা আমাদের বইয়ের যে ক্যালকুলেশন গুলো রয়েছে সেগুলোর মধ্যে যাব। আমাদের আরো অনেকগুলো বিস্তারিত পড়া এই মুহূর্তে বাকি রয়েছে। আপাতত একটা আমি বেসিক থিওরি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা বইতে যাওয়ার আগে তোমাদেরকে একটু বলে রাখি, তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্সের সাইকেল 3-তে ভর্তি হতে পারো। আমরা 2.5 মাসের মধ্যে তোমাদের বার্ষিকের যে সিলেবাস, গণিত এবং বিজ্ঞানের যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসের অর্ধেকটা আমরা কভার করব। বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এখানে ক্লাস 8 এবং 9 এর কোর্স ফি দেওয়া রয়েছে। এই হলো তোমাদের আমাদের কোর্সে যুক্ত হওয়ার সকল বিষয়াবলী। তারপরে যদি জানতে চাও তোমরা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। পাশাপাশি আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম যে আরফাত একাডেমি, এই আরফাত একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পারবে এই যে ভিডিওটা কিভাবে আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হতে পারো সেটার একটা ভিডিও দেওয়া রয়েছে। সো এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। আমাদের আরো একটা চ্যানেল রয়েছে, সেটি হচ্ছে আরফাত স্যার। এখানেও আমরা প্রতিনিয়ত ক্লাসগুলো আপলোড দিয়ে থাকি, এবং পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আরফাত একাডেমি, এটার সাথেও তোমরা যুক্ত থাকবে। আমাদের সকল প্ল্যাটফর্মের লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর নিত্য নতুন আপডেটের জন্য তোমরা অবশ্যই আরফাত একাডেমির ফেসবুক পেজের সাথে তোমরা কানেক্টেড থাকবে। আমাদের সকল প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি, যে কোনো বিষয়ে আমরা আপডেট দিয়ে থাকি শিক্ষা বিষয়ক। তোমরা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারো। আশা করি তোমাদের জন্য বেটার কিছু হবে বলে বিশ্বাস করি। শিক্ষার্থীরা, এবার এই অভিজ্ঞতাতে আমরা কি কি বিষয়গুলো জানতে পারবো সেগুলো একটু দেখে নাও। আমরা ফার্স্ট অফ অল কার্তেসীয় স্থানাঙ্ক সম্পর্কে জানতে পারবো, যেটা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। এরপর স্থানাঙ্কের মাধ্যমে দুইটা বিন্দুর অবস্থান নির্ণয় সম্পর্কে আমরা একটা আইডিয়া এই অভিজ্ঞতা থেকে পাবো। রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এরপর সরল রেখার সমীকরণ, সরল রেখার ডাল, এই বিষয়গুলো নিয়েও আমরা এই অভিজ্ঞতার আলোকে আমরা জানতে পারবো। তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গিয়েছো যে স্থানাঙ্ক জ্যামিতি জিনিসটা কি। এবার আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এতক্ষণ যে থিওরি গুলো তোমরা বেসিক গুলা কনসেপ্ট গুলো তোমরা নিয়েছো, এবার আমরা এগুলো প্রয়োগ করব। প্রথমে দেখো অবস্থান মানচিত্র স্থানাঙ্ক জ্যামিতি, এই টপিক্সটার মাধ্যমে আমরা মূলত কি করতে পারবো। সেক্ষেত্রে আমি এখন যেই রুমটিতে ক্লাস নিচ্ছি বা যেখান থেকে ক্লাস নিচ্ছি, আমার ক্লাসের অবস্থান জানার জন্য আমাকে অবশ্যই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে জানতে হবে। বা তোমাদের বাসার মধ্যে তোমার পড়ার টেবিলটা কোন জায়গায় এক্স্যাক্টলি সেটা জানার জন্য তোমাকে অবশ্যই এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে একটা আইডিয়া কিন্তু থাকতে হবে। এরপর রয়েছে জমির পরিমাপ করতে, এরপর ঐতিহাসিক স্থান চিহ্নিতকরণ করতে, ভৌগোলিক অবস্থান জানতে, এইসব বিষয়াদির ক্ষেত্রে অবশ্যই আমাকে এই স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। তাহলে বুঝতেই পেরেছো গণিত বলতে গেলে আমাদের কত সকল জায়গার মধ্যে গণিত জড়িত রয়েছে। প্রাত্যহিক জীবনে প্রায় সকল জায়গার মধ্যে আমাদের কিন্তু গণিত ইম্পর্টেন্ট। এবার দেখো মানচিত্রে একটা শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে একটা আইডিয়া দেওয়া হয়েছে। যেমন আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের মেইন গেট থেকে শুরু করে বাগান, একাডেমিক ভবন থেকে শুরু করে লাইব্রেরি, অফিস ভবন, সবগুলো আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, যেটা তোমাদের বইতে আছে। আমাদেরকে যেটি প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নটি হচ্ছে শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো এই মানচিত্রে অফিস ভবন, ফুলের বাগান এটি দেখতে পাচ্ছ।
এইগুলা ছাড়া তোমরা আর কি কি এই মানচিত্রের মধ্যে দেখতে পাচ্ছ সেটা একটু কষ্ট করে এই ছকটার মধ্যে তোমাদেরকে লিখতে হবে। তাহলে লেখা শুরু করো। স্যার আমরা সীমানা দেখতে পাচ্ছি, মেইন গেট দেখতে পাচ্ছি, মাঠ দেখতে পাচ্ছি, এরপরে ল্যাবরেটরি, হোস্টেল, লাইব্রেরি, শহীদ মিনার, পেছনের গেট, একাডেমিক ভবন 1, 2 এগুলা দেখতে পাচ্ছি। শুধুমাত্র এই অফিস ভবন এবং বাগান ছাড়া আমরা এই যে এই জিনিসগুলো মূলত আমরা দেখতে পাচ্ছি। সুতরাং তার একটা তালিকা আমরা এই ছকটার মধ্যে আমরা এই ছকটার মধ্যে দিয়ে দিব। আশা করি একদম সহজভাবে তোমরা দিতে পারবে। এরপর এখন তোমাকে যদি বলা হয় তোমাদের স্কুলের এই যে মানচিত্রটা অঙ্কন করতে তোমার অনেকক্ষণ সময় লাগবে, কিন্তু এই ভবনগুলা তোমরা যদি অঙ্কন না করে তোমরা যদি ডিরেক্টলি এদেরকে যদি একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করো বা অ্যালফাবেট দিয়ে প্রকাশ করো, তাহলে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে তোমরা কিন্তু এই মানচিত্রটা কমপ্লিট করতে পারবে বলে বিশ্বাস। কিভাবে দেখো শিক্ষার্থীরা, এখানে অলরেডি একটা করা হয়েছে। যেমন জাস্ট আমি আমার সীমানাটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি মাঠকে এফ দিয়ে প্রকাশ করলাম, অফিসকে সি দিয়ে প্রকাশ করলাম, ল্যাবরেটরিকে বি দিয়ে, গাছকে টি দিয়ে, হোস্টেলকে এইচ দিয়ে, লাইব্রেরিকে এল দিয়ে, শহীদ মিনারকে এস দিয়ে, একাডেমিক ভবন 1 কে A1, 2 কে A2, বাগানকে জি দিয়ে, মেইন গেটকে এম, পিছনের গেটকে আর দিয়ে প্রকাশ করে। দেখো তো কত সুন্দর করে আমি একটা আমার স্কুলের যে মানচিত্র সেটাকে আমি এখানে উপস্থাপন করেছি, এবং এই জিনিসটা উপস্থাপন করতে আমার 2 থেকে 3 মিনিটের সময় এর চেয়ে বেশি লাগবে বলে অন্তত আমার মনে হয় না। এরপরে দেখো শিক্ষার্থীরা, এখন কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি অলরেডি তোমাদেরকে বলেছি কার্তেসীয় স্থানাঙ্ক জিনিসে কিভাবে কাজ করে। তারপরও আমি আরেকবার এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে দেখো আমাদের যে স্কুলের ভবন, একটা ভবন থেকে আরেকটা ভবনের দূরত্ব কতটুকু, বা স্কুল ভবন 1 থেকে অফিসের দূরত্ব কতটুকু, বা মাঠের দূরত্ব কতটুকু, রাস্তাটা কি আঁকা বাঁকা কিনা, বা আমাদের স্কুলের মেইন গেট থেকে পূর্ব দিকের দূরত্ব কতটুকু, পশ্চিম দিকের দূরত্ব কতটুকু, এরপর কোন সাইডটা বেশি, পশ্চিম অংশে বেশি কিনা বা পূর্ব অংশে বেশি কিনা, সে সম্পর্কে আমরা কিন্তু এই কার্তেসীয় স্থানাঙ্ক বা কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে জানতে পারবো। এরপর দেখো স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিতকরণ অলরেডি তোমাদেরকে বলেছি কিভাবে অবস্থানটা চিহ্নিত করতে হবে। তোমাকে ভুজ এবং কোটির মান বের করতে হবে। ভুজের মান কিভাবে বের করবা, ওয়াই অক্ষ অর্থাৎ যেটা লাল অক্ষ ছিল, না সরি নীল অক্ষ ছিল, এই যে নীল অক্ষ থেকে বিন্দুটা কত দূরে এটাকে বলা হবে ভুজ। আর এই যে লাল অক্ষ বা এক্স অক্ষ থেকে বিন্দুটার লম্ব দূরত্বকে বলা হবে কোটির মান। এই ভুজ এবং কোটির মাধ্যমে আমরা কিন্তু কোন একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো। এবার তোমরা একটা ছবিতে দেখো, এই ছবির মধ্যে একজন শ্রেণী শিক্ষক ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছে, এই যে আমি এখানে দাঁড়িয়ে থাকলাম, সো এটা হচ্ছে আমার মনে করো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে আমি কিভাবে এদের এখানে কতগুলো স্টুডেন্টস রয়েছে তাদের অবস্থান কিভাবে বের করব সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদেরকে অলরেডি বলা হয়েছে এই বক্সের মধ্যে পি এর স্থানাঙ্কটা লিখতে বলা হয়েছে। সো আমরা যদি পিটা একটু লক্ষ্য করে দেখি, পি এর অবস্থান হচ্ছে ঠিক এই জায়গায় বাবা, তাহলে পিটা ওয়াই অক্ষ হতে সোজা কত দূরে সেটা এখন আমরা কাউন্ট করব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই ওয়াই অক্ষ থেকে যদি আমি কাউন্ট করে দেখি এই পি বিন্দুর অবস্থানটা, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9 একক দূরে। আমি সেটা এখানে লিখব, পি বিন্দুটি ওয়াই অক্ষ হতে 9 একক দূরে। এবার দেখব এক্স অক্ষ হতে কত দূরে। তাহলে আমি এই যে দেখছি সোজা এ বরাবর একটা আমি লম্ব দূরত্ব নিলাম এবং আমি ক্যালকুলেট করে দেখলাম 1 2 3 4 5 6 একক দূরে। তাহলে আমি সেটাও লিখে দিলাম, পি বিন্দুটি এক্স অক্ষ হতে 6 একক দূরে। তাহলে আমাদের যে পি বিন্দু রয়েছে সেই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ কমা কোটি। এটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এভাবে এখানে বাকি যে অ্যালফাবেট বা স্টুডেন্টস গুলো রয়েছে তাদের স্থানাঙ্ক তোমরা ইজিলি বের করতে পারবে বলে আমার বিশ্বাস। যেমন এখানে কে কে রয়েছে একটু দেখো, অলরেডি একটা বের করা আছে, বি ও কে টাও বের করা আছে। সো কে এর স্থানাঙ্কটা আমরা একটু লিখে দিচ্ছি। কে হচ্ছে কত, ও শিট, কে হচ্ছে 1,6। যেহেতু বোঝ কোটি বের করা রয়েছে সো আমি ইজিলি বের করে দিলাম। এবার আসো বাকিগুলো আমরা একটা বের করি। যেমন এ ই জি এল বের করতে হবে, তাহলে এদেরকে একটু মার্কিং করি। এরটা বের করতে হবে, এরপর হচ্ছে ই, এরপর হচ্ছে তোমার জি,
দেন লাস্ট ওয়ান এল, এইগুলা সবগুলা বের করতে হবে। সো আমরা এগুলা ইজিলি এখান থেকে বের করতে পারবো একদম সহজভাবে, তোমরা একটু দেখলে বুঝতে পারবা। আমরা এখানে বের করে লিখে দিব। যেমন এ বিন্দুটা দেখো ওয়াই অক্ষ থেকে কত দূরে, অনলি 1 একক দূরে, তাহলে এটা হচ্ছে তার বুঝ। এখন এক্স অক্ষ থেকে কত দূরে, স্যার 2 একক দূরে, তাহলে এটা হচ্ছে তার কোটি, তাহলে 1 2 শেষ। অর্থাৎ আমরা এ বিন্দুর বুঝ পেলাম 1, কোটি পেলাম 2, স্থানাঙ্কটা একটু পরে লিখছি। এরপর আসো, এরপরে আমাদের ই বিন্দু, ই বিন্দুটা দেখো ওয়াই অক্ষ থেকে কত দূরে, তোমরা যদি ক্যালকুলেট দেখো স্যার 1 2 3 4 5 6 7 8 9, 9 একক দূরে। আর এক্স অক্ষ থেকে কত দূরে, অনলি 2 একক দূরে, তাহলে 9 2। আমরা সেটা একটু লিখে দিচ্ছি। ই বিন্দুটা বুঝ হচ্ছে 9, কোটি হচ্ছে 2, স্থানাঙ্ক একটু পরে লিখছি সবগুলো। এরপর আমাদের জিএল গুলো একটু লিখতে হবে। জিএল অর্থাৎ ফার্স্ট অফ অল জিটা দেখো, এই যে এটা এক্স অক্ষ থেকে কত দূরে, সরি ওয়াই অক্ষ থেকে কত দূরে, 1 2 3, 3 একক দূরে। আর সোজা এক্স অক্ষ থেকে কত দূরে, 1 2 3 4, 4 একক দূরে, তাহলে 3 4। জি বিন্দুটা হচ্ছে 3 4। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু কমাসন্ত্র দৃষ্টিতে তোমরা দেখবা, কারণ চোখের দেখায় অনেক সময় ভুল হতেই পারে। এরপর আমাদের রয়েছে এল বিন্দু। এল বিন্দুর স্থানাঙ্কটা দেখো ওয়াই অক্ষ থেকে কত দূরে, সোজা আমরা যদি দেখি 1 2 3, 3 একক দূরে। আর এক্স অক্ষ থেকে কত দূরে, তোমরা একটু ক্যালকুলেট করে দেখো, এগুলো আমি মুছে দিচ্ছি কারণ এগুলো দরকার নেই। ওকে, এই জিনিসটা একটু লক্ষ্য করে দেখো, এটা কত দূরে, 1 2 3 4 5 6, 6 একক দূরে, তাহলে 3 6 3 6 3 6। এবার প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আমরা লিখে ফেলছি। জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 4, আর এল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, 6, এই যে এল বিন্দু। এরপরে ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 9 2, দেন লাস্ট ওয়ান এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 2। আশা করি এখানে কোনো প্রবলেম আছে বলে মনে হয় না। শিক্ষার্থীরা, তোমাদের একটা বিষয় আমি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে কি, মনে রাখবা এই পৃথিবীতে দুইটা জিনিস, একটা হচ্ছে জয় এবং আরেকটা হচ্ছে পরাজয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, তোমাকে যদি জয় পাইতে হয় তাহলে অবশ্যই তোমাকে পরাজয়ের মধ্য দিয়ে কিন্তু চাইতে হবে। তোমাদের মূল্যায়নের যে সিস্টেমটা, আশা করি সেই সিস্টেমটা পরিবর্তন হতে পারে। যেই সিস্টেমই আসুক না কেন, মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি যেটাই আসুক না কেন, তোমাদের প্রিপারেশনটা এমন ভাবে নিতে হবে যেন যেভাবেই হোক তোমরা তোমাদের বেস্ট প্রিপারেশনটা যাতে নিতে পারো। তো বেস্ট প্রিপারেশনটা তোমরা যদি আমাদের উপর ভরসা রাখতে পারো, আমরা এটা এনশিওর করতে পারি তোমাদেরকে আমরা একটা বেস্ট প্রিপারেশন দিতে পারবো বলে বিশ্বাস। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। আর যদি ভালো না লেগে থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের মতামতটা, কোন দিকটা তোমাদের খারাপ লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর অবশ্যই একটু কষ্ট করে তোমাদের স্কুলের নামটা এবং কোন জায়গা থেকে আমাদের এই ক্লাসটা করছো সেটা একটু কষ্ট করে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আর পরবর্তীতে তোমরা কোন বিষয়ে বিজ্ঞান এবং গণিতের কোন টপিকসের উপর ক্লাসটা চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও, যাতে আমরা একটু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাদের গুরুত্বটাকে একটু প্রাধান্য দিতে পারি। সেক্ষেত্রে এরপরে আমরা যে অংশটাতে যাব সেটা হচ্ছে, আমরা অলরেডি মূলবিন্দু বা অরিজিন সম্পর্কে একটা আইডিয়া আমরা পেয়ে গেছি, এবং মূলবিন্দুর ক্ষেত্রে আমাদের একদম শুরুর দিকে তোমাদেরকে বলেছিলাম স্থানাঙ্কটা আপাতত মনে রাখো। তো এখানে মূলত যে সিস্টেমটা কাজ করে সেই সিস্টেমটা যদি আমি তোমাদেরকে বলি, এই মূলবিন্দুর মধ্যে এই 0 0 বলতে কি বোঝাচ্ছে, কারণ এখানে ভুজের মান যেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এবং কোটির মান যেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, মূলত ভুজ কোটি দুটাই হচ্ছে 0 0 মূলবিন্দুর স্থানাঙ্ক, সেজন্য 0 0 দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ ভুজ কোটি দুটাই 0 0 থাকে। এরপর দেখো এখানে অলরেডি বলা হয়েছে ভুজ কোটি 0 0, আর ইনি হচ্ছে ফরাসি গণিতবিদ এবং দার্শনিক বিজ্ঞানী রেনে দেকার্ত। সর্বপ্রথম এই স্থানাঙ্ক ব্যবস্থাটা শুরু করেন বা সূচনা করেন, ইনি হচ্ছেন সেই বিজ্ঞানী আমাদের। এরপরে আমরা একটু কার্তেসীয় স্থানাঙ্কের ক্ষেত্রে একটু যাব। এখানে দেখো এই পি বিন্দুটা, এই পি বিন্দুর অবস্থানটা আমরা এখন একটু বের করার চেষ্টা করব, যদি আমরা জানি 5 4 সেটা তোমরা জানো। এখন এই পি বিন্দুতে যেতে হলে আমরা দুইটা ওয়েতে যেতে পারি, অর্থাৎ দুইটা রাস্তাতে যেতে পারি। যেমন করিম বলল, স্যার আমি ফার্স্ট অফ অল এক্স অক্ষ বরাবর যাব, এক্স অক্ষ বরাবর এত বিন্দু পর্যন্ত যাব, যাওয়ার পর সেখান থেকে রেস্ট নিয়ে ডিরেক্টলি পি বিন্দুর উদ্দেশ্যে যাব, তাহলে সেও কিন্তু পি বিন্দুতে পৌঁছেছে। এখন করিমের ছোট ভাই রহিম বলল, স্যার আমি কিন্তু তার মতো যাব না, আমি ফার্স্ট অফ অল মূল বিন্দু থেকে সোজা ওয়াই অক্ষ বরাবর এই বিন্দুতে যাব, এরপর আমি একটু রেস্ট নিয়ে ডিরেক্টলি পি বিন্দুর উদ্দেশ্যে ছেড়ে দিব। তাহলে এই যে
করিম এবং রহিম দুইজনই কিন্তু দুইটা ওয়েতে এই পি বিন্দুতে পৌঁছেছে। তাহলে আমরা বলতে পারি না এই পি বিন্দু, এই জিনিসটাকে দেখতে কিসের মতো লাগে? টোটাল এই জিনিসটাকে দেখতে টোটাল একটা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থার মতো লাগে। সেজন্য আমরা এটাকে বলবো কার্তেসিয়ান আয়তাকার কার্তেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে শিক্ষার্থীরা আমরা এখন যাব, শিক্ষক ফার্স্ট অফ অল তোমাদের একটা কর্নারে দাঁড়িয়েছিল এবং সেখান থেকে তোমাদের অবস্থানগুলো বের করেছিল। এবার শিক্ষক তোমাদের শ্রেণীকক্ষের ঠিক মাঝখানে অবস্থান করবে এবং সেখান থেকে আমরা এই বিন্দুগুলার ভুজ এবং কুটি বের করে তারপর তাদেরকে আমরা স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করব। তবে এখানে একটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, এটা নোট দেওয়া আছে, এই নোটটার মধ্যে একটু লক্ষ্য করো, যদি কোন একটা বিন্দুর অবস্থান এক্স অক্ষের উপর হয়, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স অক্ষের উপর যদি কোন একটা বিন্দুর অবস্থান হয় তাহলে তার কোটি শূন্য হবে। কোটি শূন্য বলতে ওয়াই এর মানটা 0 হবে। একইভাবে যদি কোন একটা বিন্দুর অবস্থান শিক্ষার্থীরা ওয়াই অক্ষের উপর হয় তাহলে সেক্ষেত্রে তার ভুজ শূন্য হবে, অর্থাৎ এক্স এর মান 0 হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে সেখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে বিন্দুগুলা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের উপর অবস্থিত আমরা আগেই তাদের কাজগুলা করে ফেলতে পারি। যেমন এই এম বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে তার কোটি শূন্য। একইভাবে এই আই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে তার কোটি শূন্য। এরপর এল বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে তার ভুজ শূন্য। এরপর এই এইচ বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে তার ভুজ শূন্য। অলরেডি আমরা এগুলা করে ফেলেছি। এবার এখানে যাদের ভুজ বের করতে হবে আমরা তাদের ভুজ বের করব, আর যাদের কুটি বের করতে হয় তাদের আমরা কুটি বের করব। ফার্স্ট অফ অল এম বিন্দুটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, তার ভুজটা বের করার জন্য আমরা সোজা ওয়াই অক্ষ থেকে একটা লম্ব দূরত্ব আমরা এখন টেনে দিচ্ছি। এই যে দেখো শিক্ষার্থীরা, একটা লম্ব দূরত্ব টেনে নিলাম এবং আমরা একটা দেখতে পাচ্ছি এম বিন্দুটা ডিরেক্টলি ডান দিকে 6.5 গড়, তাহলে সেটা হবে পজিটিভ। কারণ তোমরা জানো এক্স অক্ষের ডান দিকটা হচ্ছে পজিটিভ এবং সেটা হচ্ছে 6.5 গড়। তাহলে এখন হচ্ছে এম বিন্দু এই যে 6.5, এরপর স্থানাঙ্ক তোমরা ইজিলি পারবে, সো আমি সেটা দেখাচ্ছি না। এবার আই বিন্দুটা একটু লক্ষ্য করে দেখো শিক্ষার্থীরা, এটা হচ্ছে বাম দিকে এবং বাম দিকে সোজা ওয়াই অক্ষ থেকে কত একক দূরে তোমরা এখানে দেখতে পাচ্ছ, 6 একক। দূরত্বকে কখনো নেগেটিভ বলা যাবে না, কারণ এই পৃথিবীতে কয়েকটা রাশিকে অবশ্যই তোমাকে পজিটিভ বলতে হবে। যেমন আমি যদি বলি আমার বয়সটা -30 ইয়ার্স, এটা কিন্তু কেউ বিলিভ করবে না। বা আমি যদি বলি এই যে এই কলমটা -100 টাকা, এটা কি কেউ বিলিভ করবে? একটা দাম, সেটা কি কোনোদিন মাইনাস হতে পারে? বরঞ্চ দোকানদারের সাথে আমার একটা কমিউনিকেশন আছে বা সম্পর্ক আছে, উনি হয়তো আমাকে এই জিনিসটা ফ্রি দিতে পারে, এটার মূল্য 0 হতে পারে, কিন্তু জীবনেও মাইনাস হতে পারে না। এরপর দৈর্ঘ্য, যেমন আমি যদি বলি আমার রুমের দৈর্ঘ্য হচ্ছে 16x14, এটা ঠিক আছে, কিন্তু -16x-14 বললে এটা আনবিলিভেবল, কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না। যেমন এই বোর্ডের দৈর্ঘ্য আমি বললাম -75, এটা কি বিলিভেবল? এটা অবশ্য আনবিলিভেবল। সো এখানে তোমাকে মাথায় রাখতে হবে দূরত্ব কখনো মাইনাস হবে না, তবে প্রকাশের ক্ষেত্রে তোমাকে যেহেতু স্থানাঙ্ক প্রকাশ করতেছো এটাকে মাইনাস দিতে হবে। তাহলে ওয়াই অক্ষ থেকে আই বিন্দুটা হচ্ছে 6 একক দূরে, কিন্তু স্থানাঙ্ক হচ্ছে -6, তাহলে আমরা এখানে -6 দিয়ে দিলাম যেহেতু বাম দিকে। একইভাবে তোমরা বাকিগুলো করে ফেলতে পারো। এই যে এইচ এবং এল এর কোটিটা বের করতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উপরের দিকে, সো সেটা পজিটিভ। তাহলে এক্স অক্ষ থেকে কত একক দূরে শিক্ষার্থীরা? ডিরেক্টলি 7, তাহলে +7, এটা হচ্ছে এল। ওকে, এরপর এইচ হতে দেখো নিচের দিকে, সো সেটা মাইনাস হবে এবং এক্স অক্ষ থেকে কত একক দূরে? -5.5, যেটা হচ্ছে 5.5 হবে। এইচ বিন্দু হচ্ছে কোন জায়গায়? এই যে -5.5। এবার এদেরকে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করছি, তোমরা দেখো এটা হবে 0, -5.5 ব্র্যাকেট ক্লোজ। এরপর হচ্ছে এম 6.5, 6.5 আমরা দিলাম, দেন কমা 0। এরপর হচ্ছে আই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -60, দেন এরপর হচ্ছে এল বিন্দুর স্থানাঙ্ক। যদি ভুল ত্রুটি হয় তোমরা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, চোখের দেখাতে অনেক সময় ভুল ত্রুটি হতে পারে। তাহলে এই বিন্দুগুলো আমরা ইজিলি বের করতে পেরেছি। এবার বাকি কোন বিন্দুগুলো আমরা সহজে বের করতে পারবো? এর মধ্যে দেখো এই যে এ বিন্দুটা সহজে বের করতে পারবো, বি বিন্দুটা সহজে বের করতে পারবো, সিটা বের করতে একটু ঝামেলা হতে পারে, কারণ ডিরেক্টলি এই বিন্দুগুলো পয়েন্ট অ্যাডজাস্ট করছে। তাহলে দেখো আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? এটা হচ্ছে 2, আর এটা যদি ক্যালকুলেট করে দেখি এটা হবে 5 একক। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে 5 এবং
2 এগুলো দেখতে পাচ্ছ। তাহলে আমরা বুস 2 আর কোটি হচ্ছে 5, এ বিন্দু কই, বুস 2 কোটি হচ্ছে 5। এরপর দেখো বি বিন্দু, বি বিন্দুর বুস দেখো, এটা যদি আমরা ক্যালকুলেট করে দেখি এটা হচ্ছে 7, আর এই যে কোটি দেখো, কোটি হচ্ছে 4, তাহলে 7 4, এই যে দিলাম 7 4, শেষ। এরপরে আমরা যে বিন্দুটা একটু লক্ষ্য করে দেখি, যে বিন্দু শিক্ষার্থীরা দুটা এবং এই যে কে বিন্দু তো অলরেডি বের করা আছে, মেবি এটা অলরেডি বের করা আছে। আমরা যে বিন্দুটা দেখি এটার বুঝ হচ্ছে কত, যেহেতু এটা বাম দিকে মাইনাস হবে তাহলে -6, যে বিন্দু হচ্ছে -6। এরপর তার কোটিটা একটু দেখো, যেহেতু উপরের দিকে তাহলে অবশ্যই পজিটিভ হবে, এবং এটা হচ্ছে কত 6 একক। সো আমরা সেটাও দিয়ে দিলাম। এরপর এদেরকে তোমরা ইয়ার মাধ্যমে, স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করতে পারো, সহজভাবে প্রকাশ করা যাবে। যেমন আমরা এ বিন্দুকে লিখছি 2,5, বি বিন্দুকে লিখছি 7,4, এরপরে যে বিন্দুকে লিখছি -6,6। প্রায় সব শেষ। এবার বাকি যে বিন্দুগুলো রয়েছে সেগুলোকে আমি এখন প্রকাশ করছি, তোমরা একটু দেখো শিক্ষার্থীরা। ফার্স্ট অফ অল এই জি বিন্দুটা একটু লক্ষ্য করে দেখো, যেহেতু এটা নিচের দিকে এবং এই যে 3 নাম্বার চতুর্ভাগের মধ্যে এক্স এবং ওয়াই এর মান, যেটাকে আমরা বুঝ এবং কুটি বলি, দুইটা কিন্তু নেগেটিভ হয়। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আর এখানে পজিটিভ নেগেটিভ হয়, এখানে দুইটাই পজিটিভ হয়, এখানে নেগেটিভ পজিটিভ হয়। সো এই বিষয়গুলো তোমাদের আগে থেকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এক ওয়াই অক্ষ থেকে ডিরেক্টলি কত একক দূরে শিক্ষার্থীরা, -6, এটা হচ্ছে জি বিন্দু। আর এক্স অক্ষ থেকে কত দূরে ডিরেক্টলি তোমরা দেখো, এটাও -6। তাহলে এই জি বিন্দুটা আমরা পাচ্ছি -6, শেষ। এরপরে আমরা চতুর্থ চতুর্ভাগের মধ্যে এই এফ বিন্দুর অবস্থান ইজিলি বের করতে পারবো শিক্ষার্থীরা। এটা হচ্ছে এক্স অক্ষের দিকে, যেহেতু ডান দিকে 1 একক দূরে, এফ বিন্দুর অবস্থান 1 একক দূরে। আর ওয়াই অক্ষ যেহেতু নিচের দিকে -3, তাহলে তার স্থানাঙ্ক হবে 1,-3। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কোনটা বের করব শিক্ষার্থীরা, দেখো ডি বিন্দুটা বের করছি। তাহলে এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে, যেহেতু ডান দিকে পজিটিভ হবে, এই যে 3 একক, ডি বিন্দু 3 একক। আর এক্স অক্ষ থেকে কত দূরে শিক্ষার্থীরা, -2 দিয়ে দিলাম। এরপরে হ্যাঁ, বাকিগুলো মোটামুটি একটু ঝামেলা টাইপের, সেগুলো আমরা এখন সলভ করছি। তার আগে আমরা ডি বিন্দুর স্থানাঙ্কটা বসিয়ে দিচ্ছি 3, -2। এরপর একটু হালকা ঝামেলা টাইপের যেগুলো রয়েছে সেগুলো আপাতত ফিল আপ করা হয়নি, সো আমরা এখন সেগুলো ফিল আপ করছি। এখানে মাইনাস চিহ্নগুলো একটু দেখা যাচ্ছে না, তোমরা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, এগুলো একটু দেখা যাওয়ার মতো করে। ওকে, এবার আমি যেই বিন্দুগুলো একটু ঝামেলা আছে আমি এখন সেগুলো ফিল আপ করে দিচ্ছি। যেমন দেখো এখানে সি বিন্দু, এই সি বিন্দুটা একটু লক্ষ্য করে দেখো, এটা এক্স অক্ষ থেকে যদি কাউন্ট করে দেখো প্রায় 4 এবং 5 এর মাঝে, এবং ডান দিকে যেহেতু 4.5 হবে, তাহলে 4.5। এবং ওয়াই অক্ষ, অর্থাৎ যেহেতু ওয়াই এর মানটা আমরা ক্যালকুলেট করব, যেহেতু সেটা উপরের দিকে, তাহলে এক্স অক্ষ থেকে সোজা যদি আমি কাউন্ট করি 2 এবং 3 এর মাঝখানে, তাহলে হবে 2.5। একটু চিন্তা করতে হবে। এরপরে আমরা যদি দেখি এখানে পি বিন্দু রয়েছে, পি বিন্দুটা একটু লক্ষ্য করে দেখো, এটা ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে হচ্ছে -6 এবং -7 এর মাঝামাঝি। তাহলে আমরা এটাকে দিতে পারি এই যে -6.5 বের করা আছে। আর এক্স অক্ষ থেকে কত দূরে, এটা যদি তুমি ক্যালকুলেট করে দেখো, এই 3 এবং 4 এর মাঝখানে, অর্থাৎ 3.5। সো এটাও বের করা আছে। এরপর আমরা যদি শিক্ষার্থীরা এন এর অবস্থানটা একটু লক্ষ্য করে দেখি, দেখো শিক্ষার্থীরা এটা ডান দিকে, অর্থাৎ এক্স এর মান পজিটিভ, আর নিচের দিকে হওয়াতে ওয়াই এর মান নেগেটিভ। তাহলে সে ওয়াই অক্ষ থেকে কত দূরে, আমরা দেখতে পাচ্ছি 5 এবং 6 এর মাঝে, অর্থাৎ আমরা এটাকে 5.5 বলতে পারি। এরপর স্যার এটা এক্স অক্ষ থেকে কত দূরে, আমরা যদি এটা ক্যালকুলেট করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি -6 এবং না এটা হচ্ছে ডিরেক্টলি -7, সরি এটা হচ্ছে ডিরেক্টলি -7। তাহলে আমরা এটাকে -7 দিয়ে দিলাম। এরপর আমরা স্থানাঙ্কটা লিখবো। সর্বশেষ আমাদের আরেকটা যেটা বাকি রয়েছে সেটা হচ্ছে ই বিন্দু। ই বিন্দুর অবস্থানটা দেখো শিক্ষার্থীরা, এটা ওয়াই অক্ষ থেকে সোজা 4 এবং 5 এর মাঝখানে, তাহলে হবে 4.5। আর এক্স অক্ষ হতে দেখো তো, এক্স অক্ষ থেকে আমরা যদি ক্যালকুলেট করে দেখি তাহলে সেটা হচ্ছে 3.5 এবং 4.5 এর মাঝে, অর্থাৎ এটাকে আমরা -3.5 বলতে পারি, যেহেতু নিচের দিকে। এবার স্থানাঙ্ক লিখার ক্ষেত্রে এটা হবে সি 4.5, 2.5। এরপরে এটা হচ্ছে শিক্ষার্থীরা এন 5.5, -7। এরপরে এটা হচ্ছে ই বিন্দু 4.5, -3.5। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর অবস্থান
আমরা কিন্তু বের করে ফেলেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এদের স্থানাঙ্ক আমরা বের করে ফেলেছি। তো শিক্ষকের অবস্থানটা হচ্ছে মূলবিন্দু এবং মূলবিন্দুর সাপেক্ষে আমরা প্রত্যেকটা বিন্দুর অবস্থান বের করে ফেলেছি এবং এক্স অক্ষের উপর অবস্থিত হলে তার কোটি শূন্য হয় আর ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে তার বোধ শূন্য হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের মনে রাখতে হবে। এরপর একটা দলগত কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বিন্দুগুলো আমরা এই গ্রাফ পেপারের মধ্যে বসাবো। সো আমি এর আগেও তোমাদেরকে বসিয়ে দেখিয়েছি, তারপর আমি আরেকবার বসাবো। এটা সহজভাবে আমরা এখন তোমাদের সামনে বসিয়ে দেখাবো। যেমন এ বিন্দুর মানটা, এখানে একটা বিন্দুর ঝামেলা আছে, এটা হচ্ছে 5.5 হবে। এখানে একটু ভুলে তাদের কমা পড়ে গেছে। তাহলে আমি গ্রাফ পেপারটা নিলাম, কই আমাদের সেই কাঙ্ক্ষিত গ্রাফ পেপার। ওকে, হ্যাঁ, এই যে আমাদের গ্রাফ পেপার। প্রথমে এ বিন্দুটা দেখো শিক্ষার্থীরা, এ বিন্দুটা হচ্ছে দেখো -3.5, তাহলে সে বাম দিকে 3.5 গড় আসবে। তাহলে শিক্ষার্থীরা 1 2 3, এই যে আপাতত এই জায়গায় সে রেস্ট নিল, রেস্ট ফুল নয়। এরপরে ওয়াই এর মান যেহেতু পজিটিভ, সে উপরের দিকে 5.5 গড় যাবে, যেখান থেকে রেস্ট নিয়েছিল ঠিক সে বরাবর 5.5 গড়, 1 2 3 4 5। আশা করি এই যে এই এ বিন্দুটা হচ্ছে মূলত উক্ত আমাদের এ বিন্দুর স্থানাঙ্ক, এবং তোমরা চাইলে ওই এ বিন্দুর স্থানাঙ্কটা লিখে দিতে পারো এর পাশে ব্র্যাকেট দিয়ে। আমি জাস্ট এ বিন্দু বসিয়ে দিলাম, আমি লিখলাম না। এরপর বি বিন্দুটাতে আসো শিক্ষার্থীরা, এটা হচ্ছে -4, এক্স এর মান -4, তাহলে সে বাম দিকে 1 2 3 4 এ ঠিক এই জায়গায় এসে একটু হালকা রেস্ট নিল। দেন ওয়াই এর মানটা একটু লক্ষ্য করে দেখো, -4, ওয়াই এর মানটাও যেহেতু -4, তাহলে ওয়াই এর মান মাইনাস হলে কোন দিকে যায়? নিচের দিকে। যে জায়গায় রেস্ট নিয়েছিল ঠিক ওই জায়গা থেকে সে নিচের দিকে 4 গড় আসবে। তাহলে 1 2 3 4, এই যে এই বিন্দুটা হচ্ছে মূলত আমাদের বি বিন্দু, এবং এই রেস্ট আমি এখন স্টপ করে দিলাম। এরপরে শিক্ষার্থীরা দেখো, আমরা সি বিন্দু দেখো, সি বিন্দুর ক্ষেত্রে এক্স এর মান 0, এক্স এর মান 0 বলতে সে বামে বা ডানে কোথাও যাবে না, অর্থাৎ সে মূল বিন্দুতেই থেকে যাবে। কিন্তু ওয়াই এর মান যেহেতু -5.5, তাহলে সে ঠিক ওই বরাবর নিচের দিকে 5.5 করে আসবে। তাহলে 1 2 3 4 5, এই যে এই জায়গা হচ্ছে আমাদের সি বিন্দুর অবস্থান। একদম সহজ। এবার দেখো শিক্ষার্থীরা, এখানে এক্স এর মান হচ্ছে -5, তার মানে সে বাম দিকে মূল বিন্দু থেকে বাম দিকে 5 গড় এসে রেস্ট নিবে। 1 2 3 4 5, এই জায়গায় এসে সে রেস্ট নিল। এবার তোমরা একটু লক্ষ্য করে দেখো, ওয়াই এর মান হচ্ছে 0, তার মানে সে উপরে বা নিচে কোথাও যাবে না, ওই জায়গায় সে স্টপ থাকবে। আমি একটু কালারটা চেঞ্জ করছি। ওকে, তার মানে 1 2 3 4, এই জায়গায় এটা হচ্ছে মূলত আমাদের কি বিন্দু? ডি বিন্দু। এরপরে শিক্ষার্থীরা দেখো, এক্স এর মান পজিটিভ 3.5, তার মানে সে ডান দিকে 3.5 গড়, 1 2 3, ঠিক এই জায়গায় সে রেস্ট। এরপরে ওয়াই এর মান হচ্ছে -5.5, তার মানে সে নিচের দিকে ঠিক ওই জায়গা থেকে যে জায়গায় রেস্ট নিয়েছিল নিচের দিকে, ওয়াই এর মান মাইনাস মানে হচ্ছে নিচের দিকে 5.5 গড়, 1 2 3 4 5, এই যে এটা হচ্ছে আমাদের ই বিন্দুর অবস্থান, এবং আমরা এখন এটা মুছে দিলাম। এরপরে দেখো শিক্ষার্থীরা, এক্স এর মান হচ্ছে সেম 3.5, ডান দিকে 3.5 গড়, ডান দিকে 1 2 3, এই যে 3.5 গড়। কিন্তু ওয়াই এর মান এখন দেখো, ও এটা তো দুইটাই সেম, ই বিন্দু আর এফ বিন্দু দুইটাই সেম, তাহলে আর দরকার কি কষ্ট করে, হয়তো কোনো কারণে সেম হয়ে গেল, আমরা এখানে এফ ও দিয়ে দিলাম, সো নো প্রবলেম, একই বিন্দু। এই জিনিসটা কি ব্যাপার? আচ্ছা যাই হোক, এটা মুছে যাবে। এরপর সর্বশেষ আমাদের জি এর মান, এক্স এর মান 0, সে বামে ডানে কোথাও যাবে না, কিন্তু ওয়াই এর মান হচ্ছে উপরের দিকে 1.5 গড়। তাহলে আমরা ওই বিন্দুর অবস্থানটা যদি বের করতে চাই, তাহলে এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সে কাঙ্ক্ষিত জি বিন্দুর অবস্থান। সো আমরা এই জি বিন্দুর অবস্থানটা দিয়ে দিলাম। প্রত্যেকটা বিন্দুর অবস্থান আমরা ইতিমধ্যে বের করে ফেলেছি। তারপরে যদি কোনো কিছু প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা এই যে এখানে যে কয়টা বিন্দু ছিল, প্রত্যেকটা বিন্দু আমরা এই গ্রাফ পেপারে বসিয়ে দিয়েছি। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ চিন্তা করার পর এগুলাকে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগে ভাগ করি, দেন আমরা এই স্থানাঙ্কগুলো বসিয়ে দিলাম। এরপরে তোমরা এখানে অলরেডি দেখতে পাচ্ছ চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট, যেটাকে আমরা কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ বলি। যেমন তোমরা জানো, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কাউন্ট করতে হবে। এটা হচ্ছে থার্ড এবং এটা হচ্ছে ফোর্থ।
তোমরা জানো প্রথম চতুর্ভাগের মধ্যে ভুজ এবং কুটি দুটোই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, কুটি হচ্ছে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে ভুজ কুটি দুটোই নেগেটিভ, চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ, কুটি নেগেটিভ। সো এই সাইনগুলো তোমাদের মনে রাখতে হবে। আর আমরা ভুজ বলতে বেশিরভাগ ক্ষেত্রে এক্স আর কুটি বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ওয়াই কেই বুঝি, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এবং এই সাইনগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা, নেক্সট ক্লাসে আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব থেকে মূলত শুরু করব। আজকে ক্লাসটা মূলত আমরা এই জায়গায় রাখতে যাচ্ছি। তোমাদেরকে শেষবারের মতো আবারও বলছি, তোমরা চাইলে আমাদের অনলাইন পেইড কোর্সে যুক্ত হতে পারো। আমাদের যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, আরফাত একাডেমির ফেসবুক গ্রুপ, আরফাত একাডেমির ফেসবুক পেজ, এখানে আমরা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো আপলোড করি। এরপর আমাদের আরফাত স্যার ইউটিউব চ্যানেল, এখানে আমরা মূলত যেগুলো আমরা পেইড কোর্সের ক্লাস করে থাকি সেগুলো আমরা এখানে আপলোড করি না, যেগুলো পাবলিকলি ক্লাস থাকে আমরা সেগুলো এখানে আপলোড করে থাকি। এবং পাশাপাশি আরফাত একাডেমি এই ইউটিউব চ্যানেলও আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি। তবে মনে রাখতে হবে, পেইড কোর্সের ক্লাস একটাও কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে আপলোড করি না। আমরা ওই পেইড কোর্সের ক্লাসগুলো রেকর্ড করে আমরা একটা প্রাইভেট গ্রুপে রেখে দিই, যাতে শুধুমাত্র যারা পেইড কোর্সে ভর্তি হয় তারাই শুধুমাত্র আমাদের এই পেইড কোর্সের ক্লাসগুলো করতে পারে। আর পেইড কোর্সের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই এই ইউটিউব ক্লাস থেকে বা লাইভ পাবলিক ক্লাস থেকে অনেক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেখানে সরাসরি আমরা গুগল মিটের মাধ্যমে ক্লাসগুলো করে থাকি। তোমার সাথে আমার একটা সরাসরি কমিউনিকেট হয়, অর্থাৎ ডিরেক্টলি তোমরা আমার সামনে বসে আছো, এই টাইপের ক্লাসগুলো হয়ে থাকে। আমরা কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাসগুলো নিই না। সেক্ষেত্রে আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা রইল। পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক।